নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের আত্মনিগড়। যখন বড় আয়নাটার সামনে এসে দাঁড়ান বিশাখা বোস, ঘরে তখন আর কেউ থাকে না। আর কেউ বলতে বাপের আমলে প্রায় বুড়ো চাকর রতন, আর মাঝবয়সী ঝি বীণা, আর ২০ বছরের ভাইপো অরবিন্দ। থাকে না কারণ ঘরের দরজা তখন বন্ধ থাকে। দরজা বন্ধ দেখলেই এরা ধরে নেয় বাড়ির কর্তৃ কাজে মগ্ন, অর্থাৎ লেখায় মগ্ন। নেহাত গণ্যমান্য কেউ হঠাৎ বাড়িতে এসে না গেলে এ তন্ময়তা ভঙ্গ করার সাহস কারও নেই। এই তো মাত্র দিন চারেক আগের কথা। বন্ধ দরজার ওধার থেকে টকটক শব্দ হয়েছিল। বিরক্ত গম্ভীর মুখে বিশাখা দরজা খুলেছিলেন। গণ্যমান্য ছাড়াও কেউ কেউ হুট করে এসে হাজির হয়। অমুক নতুন কাগজে লেখা দিতে হবে, অমুক সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করতে হবে, ইত্যাদি ঝামেলা লেগেই থাকে। অরবিন্দ বাড়ি থাকলে এবং ঘরের দরজা বন্ধ দেখলে এসব আগন্তুককে পত্র পাঠ বিদায় করে দেয়। এসবের জন্য দেখা করার নির্দিষ্ট একটা সময় আছে জানিয়ে সে সময় আসতে বলে। কিন্তু ও বাড়ি না থাকলে রতন বা বীণা সবসময় সকলকে এঁটে উঠতে পারে না। অসময় বাজে লোকের উৎপাতের জন্য পরে অনেক সময় ওদের ধমক খেতে হয়। অরবিন্দ বাড়ি নেই এবং নাছোড় কোনো আগন্তুকের আবির্ভাব ঘটেছে ধরে নিয়েই সেদিন দরজা খুলেছিলেন বিশাখা বসু। তারপরেই অবাক, দরজার বাইরে বিমর্ষ উৎকণ্ঠায় দাঁড়িয়ে তাঁর ড্রাইভার অনাদি ভঞ্জ। অদূরে দরজার আড়ালে অরুর ঈষৎ বিড়ম্বিত মুখখানা দেখা যাচ্ছে, আর অন্যদিকে বীণার মুখও। ড্রাইভারের দোতলায় ওঠার নজির নেই বললেই চলে। সে বাড়িতে থাকে না, সকালে আসে, রাতে ছুটি মিললে ঘরে যায়। দুবেলার খাওয়া আর টিফিন এখানেই মেলে, কিন্তু তার জন্য দোতলা মারানোর দরকার হয় না। মেজাজ প্রসন্ন থাকলে আর কোথাও বেরোনোর সম্ভাবনা একেবারেই নেই বুঝলে কর্ত্রী ড্রাইভারকে ছেড়ে দেন। সপ্তাহে কম করে দিন তিনেক অন্তত এমনি টানা ছুটি মেলে, কিন্তু হুকুম না হলে হাজিরা বা ছুটির ব্যাপারে কড়া মনিব তিনি। তবু আরামের চাকরি, আর ৫টা ড্রাইভারের মতোই ভালো মাইনে, তার উপর দাঁড়িয়ে দুবেলা খাওয়া আর টিফিন, আর মাঝে মাঝে এই গোছের ছুটি। ড্রাইভার সকাল থেকে রাত পর্যন্ত এই ডিউটি হৃষ্টচিত্তেই মেনে নিয়েছে। দরজায় টোকা দেবার সময় হাত প্রায় আড়ষ্ট অনাদি ভঞ্জর। কর্ত্রীর গুরুগম্ভীর চাউনি দেখে বিমর্ষ মুখ আরো চুপসে গেল। কি ব্যাপার? কাতর মুখে অনাদি যা নিবেদন করল তার সারমর্ম, তার তৃতীয় ছেলেটার কদিন ধরে ১০২-৩ জ্বর চলছিল। আজ প্রায় ৪ হতে ডাক্তার আনা হয়। ডাক্তার বলেছে ভালো জ্বর না, আজ থেকেই দুবেলা ২টো করে ইঞ্জেকশন দিতে হবে। মাসের শেষ, গোটা ২৫ টাকা এক্ষুনি না পেলে বিপদ। বিশাখা থমকে চেয়ে রইলেন খানিক। মুখের অপ্রসন্ন ভাব তরল হলো না একটুও। ঘুরে একবার টেবিলের টাইম পিসটার দিকে তাকালেন। সকাল ৯টা বাজে, ৮টায় ওর ডিউটি। জিজ্ঞাসা করলেন, তুমি কি এক্ষুনি এলে নাকি? শুকনো মুখে জিভে করে ঠোঁট ঘষল অনাদি ভঞ্জ। ওইটুকুই জবাব। বিশাখা বসু ভেতরে চলে গেলেন। হ্যাঁচকা টানে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুললেন। একটু বাদে সশব্দে আবার সেটা বন্ধ করলেন। তারপর তেমনি গম্ভীর মুখেই ২টো ১০ টাকার নোট আর একটা ৫ টাকার নোট তার হাতে দিলেন। তুমি তাহলে আজ আর আসছো না? আজ্ঞে আসবো, ওষুধটা কিনে নিয়ে যাব আর আসবো। আপাতত পালিয়ে বাঁচল সে। বিশাখার ২ চোখ ওদিকে দরজার আড়ালে ভাইপোর দিকে ঘুরল। সঙ্গে সঙ্গে তার মুখখানা ভিতরে সরে গেল। অর্থাৎ ড্রাইভারের বিপদটাকে ও পিসেমনির কাজের থেকে বড় করে দেখার অপরাধে অপরাধী। বিরক্তিতে বিশাখা নিজের মনেই অস্ফুট গলায় বিড়বিড় করে বলে উঠলেন, সংসার করছে সব, সংসার। ঠাস করে দরজা দুটো বন্ধ করলেন আবার। কিন্তু লেখার কাজ ছাড়াও বিশাখা বসু মাঝে মাঝে ঘরের দরজা বন্ধ করেন। সে খবর একমাত্র তিনি ছাড়া বোধহয় আর কেউ রাখে না। বন্ধ করেন যখন ঘরের ড্রেসিং টেবিলের অথবা ওই আলমারির বড় আয়নার সামনে দাঁড়ান।
সেরকম পরিতুষ্ট নিবিষ্টতার ঝোঁক এলে কতক্ষণ দাঁড়িয়ে আছেন হুঁশ থাকে না। কোথা থেকে কোন রাজ্যে চলে যান সে সম্পর্কেও সচেতন নন সর্বদা। কিন্তু নিজের দিকে চেয়ে চেয়ে এমন নিবিষ্ট চিত্তে কি দেখেন বিশাখা বসু? আর অমনি দেখতে দেখতে তার চোখে মুখে মাঝে মাঝে বেশ একটু পরিতৃপ্তির হাসির আভাসও স্পষ্ট হয়ে ওঠে কেন? নিজেকে দেখেন? কিন্তু বিশাখা বসুর তো এখন 44। খুব সুপটু প্রসাদনেও যে বয়সটা এখন আর আদৌ ঢাকা যায় না। রূপসী কোনো কালে ছিলেন না, তবু নতুন বয়সের স্ত্রীটুকুও এখন আর খুঁজে পেতে বার করা সম্ভব নয়। এককালে ভালো স্বাস্থ্য ছিল, তার বাঁধুনি এখন ঢিলে ঢালা। লক্ষ্য করলে গলার চামড়ায় 2-1 ভাঁজ দেখা যায়, আর লক্ষ্য না করলেও মাথার চুলে রূপুলি রেখাগুলো এখন আপনিই চোখে পড়ে। এককালে এক পিঠ চুল ছিল বটে, ওই চুল আর সুঠাম স্বাস্থ্যের বেশ একটা আলগা শ্রীও ছিল বটে, যে শ্রী দেখে একটা ছেলে অন্তত মুগ্ধ হয়ে আর শেষে হতাশ হয়ে আর সব শেষে মরিয়া হয়ে দস্তুর মতো তাঁর ওপর হামলাই করেছিল এক রাতে। কিন্তু সে কোন একদিনের কথা, 22 বছর আগের কথা। সে হামলার ঝুঁকে নিজেও তিনি মুখ থুবড়ে পড়লে কি হতো দশাখানা, কি হতে পারত সেই সম্ভাব্য চিত্রটা মনে এলেও অনেক সময় শিউরে ওঠেন তিনি। যাক, রূপের প্রতি তাঁর একটু লোভ ছিল, আর সে লোভের রেশ যে এখনো একটু আধটু আছে সেটা একেবারে মিথ্যে নয়। কিন্তু তা বলে ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে থাকার মতো সত্যিও নয়। চুলে পাক ধরতে তার একটু দুঃখই হয়েছিল সত্যি কথা। ভালো কলপ লাগানোর কথাও চিন্তা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত চিন্তাটা বাতিল করেছেন সেও সত্যি কথাই। কলপ লাগালে একদিন না একদিন ধরা পড়তেই হয়, সে লজ্জার ঊর্ধ্বে ওঠার মানসিক বল তাঁর আছে। তবু দরজা বন্ধ করে একদিন বহুক্ষণ আয়নার সামনে দাঁড়ান বিশাখা বসু। তার একটাই বিশেষ কারণ, ওইভাবে দাঁড়িয়ে নিজের দিকে চেয়ে নিজেকে ছাড়িয়ে যান তিনি। ছাড়িয়ে গিয়ে কোনো এক আনন্দ জগতে পদার্পণ করেন। সেখানে নিজের মধ্যেই আরেকটি মেয়েকে আবিষ্কার করেন, যে মেয়ে স্বয়ং সম্পূর্ণ, সর্বদিকে সম্পূর্ণ, যার দীপ্তি আর সত্তা আর রমণী রীতি সর্বত্র পুরুষের চোখে বড় লোভনীয় রকমের ব্যতিক্রম। ভিন্ন ভিন্ন প্রহসনে তার বাইরের চেহারাটা স্বতন্ত্র বটে, কিন্তু তেমনি লোভনীয়, তেমনি অপ্রতিহত, তেমনি বিচিত্র রূপিণী। চিরনায়িকার সেই সব রূপে নিজেকেই দেখতে পান, তারপর অক্ষরের বুনোটে সেই সব চিত্রগুলো মূর্ত করে তোলেন। সমালোচকরা বলেন তাঁর লেখা বাস্তব নয়, লেখকরাও কেউ কেউ তাঁদের সুরে সুর মেলান। এ ব্যাপারে সবথেকে বেশি নাকুচু অবিনাশ বিশ্বাসের। বাস্তব সাহিত্যের রাস্তায় গড়িয়ে নিজের তো হাভাতে অবস্থা এখন, কোঁচা দিতে গেলে কাছার কাপড়ে টান পড়ে, অথচ দেমাগ ডগমগ। সাহিত্যের বলি ভাবে নিজেকে। ওরই মতো হা ঘরে কতগুলো মাসিক সাপ্তাহিক প্রশংসা করে করে মাথাখানা বিগড়ে দিয়েছে একেবারে। না, বিশাখা বসুর লেখা নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেন না অবশ্য। বলেন না তার কারণ বিশাখার ধারণা তাঁর লেখা সমালোচনার যোগ্যও ভাবেন না তিনি। ঈর্ষা ছাড়া আর কি? বিশাখা বসুর বই বাজারে না বিকলে প্রকাশকরা মুখ দেখে তার লেখা ছাপত না। এই লেখার দৌলতেই আজ তিনি অনেকখানি প্রতিষ্ঠিত, অনেকের ঈর্ষার পাত্রী। বাজারে বেরোনো মাত্র তাঁর বই ঝটপট বিক্রি হয়ে যায় না বটে, তবু যাকে বলে স্টেডি সেল সে তালিকায় তার নাম উপরের দিকে। তাছাড়া বছরে 1-2 সিনেমা হয়ই তার গল্পের, সেখান থেকে মোটা টাকা আসে। বাড়িখানা পৈতৃক, কিন্তু নিজের টাকায় এ বাড়ির তিনি আমূল সংস্কার করে নিয়েছেন। বাড়িতে টেলিফোন এনেছেন, গোটাচারেক ব্যাংকে এ যাবৎ নগদ টাকাও মন্দ জমেনি। বাংলাদেশের লেখিকা, এর বেশি আর কি তিনি আশা করতে পারেন? তাই ওই আয়নাটাই তার দুনিয়ার সবথেকে বেশি প্রিয়। কিন্তু মাঝে মাঝে ইদানিং কেমন একটু ক্লান্তি অনুভব করছেন তিনি, আর মেজাজটাও যেন সবসময় তেমন ভালো থাকে না। বাড়ি গাড়ি ব্যাংকের টাকা, তারপর কি? তারপর আরও যেন কিছু একটু থাকলে ভালো হতো। না, সংসার নয়, সংসারের মায়া তার নেই। এই মায়া তিনি সময় ছেঁটে দিতে পেরেছিলেন বলেই আজ এটুকু সার্থকতার মুখ দেখেছেন। নইলে ওই অবিনাশ বিশ্বাসের মতোই
তাঁরও সব স্বপ্ন যে ধূলিসাৎ হতো তাতে একটুও সন্দেহ নেই। তবে কি? হয়তো কিছুই নয়, বয়সের ক্লান্তি, অথবা শরীরটাই খারাপ হয়েছে। সময় করে একবার ডাক্তারের কাছে যেতে হবে। বন্ধ দরজায় বেশ জোরেই শব্দ হলো, ঠকঠক করে। বাড়ির কেউ এত জোরে শব্দ করে না। ভুরু কুঁচকে চেয়ার ঠেলে উঠলেন বিশাখা বসু। দরজা খুলে অবাক একটু। অবিনাশ বিশ্বাস, বাংলাদেশের বাস্তব সাহিত্য শহীদ অবিনাশ বিশ্বাস। শহীদ মূর্তি বটে। প্রায় মাস 6 বাদে দেখলেন তাকে বিশাখা। এই 6 মাসে কম করে 6 বছর বয়স বেড়ে গেছে। চোয়ালের হাড় বেরিয়ে এসেছে, চোখ দুটো গর্তে। কি ব্যাপার এ সময়? সামনের ইজি চেয়ারটায় গা ছেড়ে দিয়ে বসলেন অবিনাশ বিশ্বাস। এলাম একবার। সামনের টেবিলের লেখাপত্রের দিকে চোখ গেল। লিখছিলে বুঝি? ডিস্টার্ব করলাম? বিশাখা জবাব দিলেন না। প্রশ্নের মধ্যে ব্যঙ্গের সুর বাজল কিনা ধরতে চেষ্টা করছেন। ভালো কথা, অসুখের মধ্যে তোমার নতুন বইখানা হাতে এলো। কি যেন নাম? ফাগুনের আগুন। পড়ে ফেললাম। ভালো বিক্রির নতুন বই, মোটা বই। কেমন লাগলো শোনার আগ্রহ বিশাখার, কিন্তু জিজ্ঞাসা করতে রাজি নয়। হেসে বিস্ময় প্রকাশ করলেন। বলো কি, এতটা সময় বাজে খরচ করে ফেললে? হাসলেন একটু অবিনাশ বিশ্বাসও। না, পড়তে মন্দ লাগে না। তবে কি জানো, তোমার লেখার বয়সটা তোমার ওই রোমান্টিক নায়ক নায়িকার মধ্যেই আটকে রইল। ভিতরে বড় রকমের একটা আঁচড় পড়ল বিশাখার। তবু হেসেই বললেন, বয়স বাড়লে মূর্তিখানা কেমন হয় সে তো সামনেই দেখছি। ওরকম হলে ভালো হতো। অবিনাশ বিশ্বাসের কোটরগত চোখে কৌতুকের আভাস ছড়ালো একটু। জবাব দিলেন, ভালো হোক না হোক, ইচ্ছে করলেই ওরকম হওয়া যায় না। গ্যাস্ট্রিক আলসার না কি বলে, তাইতে ভুগছি। 2 দিন ভালো থাকি তো 4 দিন বিছানায়। যাক, শখানেক টাকা আমাকে দিতে পারো, খুব দরকার। বিশাখার 2 চোখ তার মুখের ওপর থমকালো একটু। তারপরই রূঢ় জবাব দিতে ইচ্ছে করল। না, দিতে পারেন না। জিজ্ঞাসা করতে ইচ্ছে করল, নাবালিকা লেখিকার টাকা হাত পেতে নেবে কি করে? নায়ক নায়িকার মধ্যে লেখিকার বয়স আটকানোর খোঁচা দিয়ে প্রকারান্তরে এই কথাই তো বলা হয়েছে তাকে। মুখের ওপর সহিষ্ণুতার আবরণটাই ধরে রাখলেন তবু। সহজ সুরেই বলে উঠলেন, হঠাৎ এমন টাকার দরকার পড়ল কেন? রোগ জীর্ণ মুখখানা আরো বিচ্ছিরি দেখালো মানুষটার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। বললেন, ভিক্ষা করতে বেরিয়েছি, দেখেও বুঝতে পারছো না অবিনাশ বিশ্বাস মরেছে? আবার জবাবদিহি করতে হবে। যাক, লেখো তুমি, চলি। ভিতরে ভিতরে একটা নিষ্ঠুর আনন্দ হচ্ছে বিশাখার। বললেন, বসো বসো, দিচ্ছি। একটু চা খাবে? চা দিতে পারো, তবে ডাক্তার বেটারা বারণ করে। থাক, চা খেয়ে কাজ নেই তাহলে। আধা আধি ঘুরে ড্রেসিং টেবিলের দেরাজ টেনে খুললেন। 1 গোছা নোট বার করলেন ভিতর থেকে। তারপর গুনে 10 টাকার 10টা নোট রেখে বাকিগুলো তাচ্ছিল্য ভরে দেরাজে ফেলে দিলেন। নাও। টাকা নিয়ে বাংলাদেশের বাস্তব সাহিত্যের পুরোধা অবিনাশ বিশ্বাস চলে গেলেন। দরজা খোলা। সেদিকে চেয়ে বিশাখা বসুর 2 চোখ জ্বলছে। আবার সেই সঙ্গে উৎকট রকমের একটা আনন্দ হচ্ছে ভিতরে ভিতরে। এই সেই একজন, তার বয়সকালে স্ত্রী দেখে একদিন যে মুগ্ধ হয়েছিল, আর শেষে হতাশ হয়ে এবং সবশেষে মরিয়া হয়ে এক রাতে যে তার ওপর দস্তুর মতো হামলাই করেছিল। দুজনেরই সামান্য অবস্থা তখন। অবিনাশদের আরও খারাপ অবস্থা। বিশাখার বয়স তখন 22, অবিনাশের 27। উনি তখন বিদ্রোহীর মতোই সাহিত্যের আসরে ঢুকে পড়েছেন, আর বিশাখা সবে সাহিত্য চর্চা শুরু করেছেন। অবিনাশ বিশ্বাস বিয়ের প্রস্তাব দিয়েছেন, আর বিশাখা সভয় সেটা নাকচ করেছেন, কারণ তিনি তখন সাহিত্য রচনার স্বপ্নে বিভোর। বলেছেন, বিয়ে করলে সব যাবে, তার থেকে দুজনেরই অবিবাহিত থাকা ভালো। অভাবে কুঁকড়ে গেলে সাহিত্য চুলোয় যাবে। অবিনাশ বিশ্বাস বলেছেন, সিলি। বিশাখার মত বদল হচ্ছে না দেখে তার অসহিষ্ণুতা বেড়েছে।
শেষে এক রাতে নিরিবিলিতে তাঁকে এই বাড়ির ছাদে পেয়ে আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে বিশাখা ধরাশায়ী। আঘাতের ব্যথায় অস্ফুট আর্তনাদ করে উঠেছিলেন। আরও করতেন, কিন্তু এই নৃশংস মানুষ নিজের মুখ দিয়ে তার মুখ চেপে রেখে কণ্ঠরুদ্ধ করে দিয়েছিলেন। আর সেই সঙ্গে তার শরীরটা যেন দুমড়ে মুচড়ে ভাঙছিলেন। আর বলছিলেন, শুধু স্বপ্ন দেখে সাহিত্যিক হওয়া যায় না। প্রাণপণ চেষ্টায় এক অন্তিম মুহূর্তেই বুঝি নিজেকে ছাড়িয়ে নিতে পেরেছিলেন বিশাখা বসু। হাত আর পায়ের প্রচণ্ড ধাক্কায় বুকের ওপর থেকে লোকটাকে ছিটকে পড়তে হয়েছিল। তারপর চোখের পলকে আলুথালু বেশেই বিশাখা নিচে ছুটে পালিয়েছিলেন। তারপর বাস্তবে ঝাঁপিয়ে পড়েছেন অবিনাশ বিশ্বাস। খুব একটা সাধারণ মেয়েকে ধরে এনেছেন। এখন তার 4 ছেলে 2 মেয়ে। বাস্তবে ঝাঁপ দেবার ফলে অবস্থা কোন চরমে ঠেকেছে সে তো নিজের চোখেই দেখলেন। মাসখানেক পরের কথা। টেলিফোনে এক সাহিত্যিকের মুখ থেকে শুনলেন অবিনাশ বিশ্বাস আবার শয্যা নিয়েছেন। অবস্থা খুব ভালো না। তার ওপর ছেলেমেয়ের ভাবনায় চোখে ঘুম নেই। বলছিলেন নাকি চোখ বুঝলে ওদের ভিক্ষে করতে বেরোতে হবে। বিকেল পর্যন্ত থমথমে মুখ বিশাখার। কি ভাবছেন তিনি জানেন। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। ঠিকই শুনেছিলেন। এমন দুরবস্থা তিনি কল্পনা করতে পারেননি। সর্বত্র যেন প্রেত ছায়া পড়ে আছে একটা। চাদর শূন্য ছেঁড়া বিছানায় উবুর হয়ে আছে এক কঙ্কাল মূর্তি। অবিনাশ বিশ্বাস লিখছেন তিনি। তাকে দেখে কলম ফেলে সোজা হয়ে বসলেন। মুমূর্ষ মুখে খুশির অভিব্যক্তি। এসো, 2 দিন ধরে তোমার কথাই ভাবছিলাম। তোমার টাকাটা বোধহয় আর এ জীবনে শোধ করা গেল না। হাত 10 দূরে কঙ্কালসার আরেকটি নারী মূর্তি, তাঁর স্ত্রী, এদিকেই চেয়ে আছেন। থতমত খেয়ে বিশাখা বললেন, অসুখ শুনে দেখতে এলাম। শরীর তো খুব খারাপ দেখছি। হ্যাঁ। ঘাড় ফিরিয়ে অদূরের রমণীর দিকে তাকালেন। কই গো, বিশাখা এলো, একটু চা বানাও দেখি। মহিলা উঠে গেলেন। বিশাখা বাধা দিতে চেষ্টা করেও পারলেন না। অবিনাশ বিশ্বাস আবার বললেন, এই লেখাটা যদি শেষ করে যেতে পারি তাহলে কিছু টাকা পাবো। শেষ হবে কি না কে জানে। এখনো অর্ধেক বাকি। হলে পাবলিশারকে বলে দেব তোমার টাকা যেন আগে দিয়ে দেয়। বিশাখা এ প্রসঙ্গ এড়াতে চেষ্টা করলেন। সমূহ অসুখটার কথাই উঠল আবার। অবিনাশ বিশ্বাস সখেদে বললেন, নিজের জন্যে তো ভাবি না, যা হয় হবে। ছেলে মেয়ে কটার জন্যই চিন্তা। বিশাখার ইচ্ছে হলো ফস করে বলে বসেন, কেন, বাস্তব সাহিত্য শহীদের আবারই দুশ্চিন্তা কেন? কিন্তু আঘাত দিতে মন সরল না। তিনি আঘাত দিতে আসেননি, বরং উদার হতে এসেছেন। উদার হয়ে লোকটার চোখ খুলে দিতে এসেছেন। একটা অবিশ্বাস্য প্রস্তাবই যেন শুনলেন অবিনাশ বিশ্বাস। কোটরগত 2 চোখে কৃতজ্ঞতা উপচে উঠল। ঈষৎ আগ্রহে বললেন, তুমি তাহলে মেজো আর সেজো ছেলে দুটোর ভার নাও। তাদেরই একটু আরামে থাকার দিকে ঝোঁক বেশি। বড় ছেলেটা একটু আধটু লিখছে টিকছে, ভালোই লিখছে। ও এখানেই থাক, জীবন দেখুক, নইলে লিখবে কি করে বলো? কতক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলেন বিশাখা বসু জানেন না। চায়ের কথা মনেও ছিল না। হঠাৎ উঠে হনহন করে বেরিয়ে এসে গাড়িতে উঠেছেন। গাড়িতে বসে সমস্ত পথ জ্বলছিলেন। নিজের ঘরে এসে সশব্দে দরজা বন্ধ করলেন। বড় আয়নাটার সামনে দাঁড়ালেন। সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল কেন তার হঠাৎ? নিজের দিকে চেয়ে আজ কি দেখলেন তিনি? কি দেখছেন? দেখছেন তাঁরই মধ্যে স্বয়ং সম্পূর্ণ, সর্বদিক পরিপূর্ণ পুরুষের চোখের লোভনীয় সেই চিরনায়িকা মেয়েকে। তাঁরই দিকে চেয়ে আজ সে যেন আর্তনাদ করছে। বিশাখা বসুর এই 44-এর কাঠামোয় সে চিরবন্দিনী, তার মুক্তি নেই। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।